ঈদ আড্ডা উইথ দি মানেফার্তিতে তৃতীয় পর্বে আরও একবার জানাচ্ছি ঈদ মোবারক। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটিমাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙি আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। প্রিয় দর্শক, আর আমাদের শহরের নাম নিউ ইয়র্ক, আমাদের নদীর নাম হাডসন। তবু আমাদের বুকের মধ্যে ধ্বনিত হয় বাংলাদেশ, গ্রাম বাংলার সবুজ প্রান্তর, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের কালরব। তাই প্রবাসী থাকলেও আমরা ঈদের আনন্দ, ঈদের অনুরণনকে একই রকমভাবে অনুভব করি। আসুন আমরা আবার একটু আড্ডায় যাই। আমি আসছি আবার অভিনেত্রী শিরিন বকুলের কাছে। আমরা যে ব্রেকের সময় ফ্যাশন নিয়ে গল্প করছিলাম, যেটা বলছিলাম যে বাংলাদেশে কিন্তু ঈদের আগে, মানে আমাদের বড় হওয়ার পরে ক্যারিয়ার, আমার নিউজ প্রেজেন্টেশন ক্যারিয়ারে একটা সময় গেছে যে আমার ঈদের শাড়ি কিনতে হতো না, সমস্ত বুটিক শপ থেকে ঈদের শাড়ি গিফট পাচ্ছি। আবার ঈদের আগে আরেকটা ব্যস্ততা ছিল, সেটা হচ্ছে নিউজ পেপারে ইন্টারভিউ দেওয়া। ঈদে কি শাড়ি পরছি, কি করছি, কি রান্না করছি, কেমন করে ঈদ উদযাপন করছি। তোমারও তো এরকম গল্প আছে, একটু বলো। হ্যাঁ, এগুলোকে খুব মিস করি এখানে, এই প্রবাসী জীবনে এগুলোকে মিস করি। যেমন ঈদ ফ্যাশন, ঈদ ফ্যাশন, হ্যাঁ, বিভিন্ন পত্রিকাগুলো ঈদ উপলক্ষে বিভিন্ন বুটিক হাউসে শাড়ি আসতো, আমরা স্টুডিওতে গিয়ে সেই শাড়ি পরে ছবি তুলতাম। ফটো সেশন আর ফটো সেশন। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমার ভীষণভাবে মনে পড়ছে আনন্দ আলো পত্রিকার কথা। আর সেই সাথে স্মরণ করছি তারকালো, সেই সাথে স্মরণ করছি রেজা ভাইকে, বিপুল ভাইকে। আহা, কি নস্টালজিয়া। তো অনেকে কিন্তু ওই পত্রিকা নিয়েই কিন্তু দোকানে যেত, ওই এক্স্যাক্টলি, হ্যাঁ, আড়ঙের। এবং এখানে আমার আমি মানে এটা না বলেই পারছি না, আমার টেইলার আমাকে প্রায় বলতো যে, অনেকে এসে বলতো দিমা নেভারতিতির মতো ওই রকম ব্লাউজটা বানিয়ে দিতে হবে, ওই রকম কামিজটা। হ্যাঁ, ওগুলোকে মিস করি। তারপরে এই যে যেটা বললে যে বিভিন্ন বুটিক হাউসের শাড়ি যে অনেক আমাদেরকে গিফট দেওয়া হতো, অনেক সময় তো শাড়ি কেনাই হতো না, কারণ এত গিফট পেতাম বিভিন্ন। এবং বকুলা আরেকটা ব্যাপার, কিন্তু ঢাকার ফ্যাশন অঙ্গনকে ওই সময় আমরা কিন্তু অনেকটাই নেতৃত্ব দিয়েছি। আমাদের ফ্যাশন, আমাদের চুলের স্টাইল, ব্লাউজের স্টাইল, শাড়ির স্টাইল, বিভিন্ন পত্রিকার যে ঈদ ফ্যাশন পত্রিকাগুলো বের হতো, এটা কিন্তু তখন তো আর মানুষের এত ইউটিউব এত কিছু ছিল না। মানুষ বছর অপেক্ষা করতো কখন ঈদ ফ্যাশন বের হবে, এবং ওই পত্রিকাটা একটু আগে বের হতো, রোজার মধ্যে বেরিয়ে যেত, কাপড় কিনতে পারে, ড্রেস কি ফ্যাশন আসছে, কি কোনটা হাল ফ্যাশন, আনন্দলোক। এবং ঈদ সংখ্যা কেনারও কিন্তু একটা ইয়ে থাকতো। আমি তো বসে থাকতাম যে কখন পেপারটা আসবে দেখবো। ঈদ সংখ্যার যে উপন্যাস, সেখানে কবিতা, ছোট গল্প, নানান রকমের, ওগুলো পড়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে। আমাদের বাড়িতে তো অনেকগুলো ঈদ সংখ্যা। আব্বা, আমার মনে আছে যে ঈদের ছুটিতে ওটাও কিন্তু আব্বা আমার আরেকটা ইয়ে থাকতো, অনুষঙ্গ, যে ঈদ সংখ্যার উপন্যাসগুলো পড়া, কবিতাগুলো পড়া, তাই না? সেই পূজার সংখ্যা। আমি যখন 21 টিভিতে ছিলাম প্রোডিউসার, তা ঈদের তো আমাদের কিছু প্রোগ্রাম থাকতোই। তো ঈদ উপলক্ষে যে গেস্টরা আসতো, অনেক সময় ফ্যাশন ডিজাইনার যারা, এদেরকে নিয়ে আসতাম। যেমন লিপি আপা আছে, বিবিয়ানা, মানে এরকম যারাই আসতো। হ্যাঁ, তারপরে ধানমন্ডিতে ছিল লাবণ্য আপাত আমাকে প্রতি ঈদে একটা করে শাড়ি দিত। মানে ওনার ওই বুটিকের শাড়ি এখন আমার আছে এখানে, আমি এখনো পরি। অনেক মনে করি যে ঈদে আসলে আমাদের গিফট আলাদা করে কেনার মতো আসলে ওই ইয়া থাকতো না, সবাই আসলে গিফট দিত, ওইটাই আমাদের মিস করি। ঈদের অনুষ্ঠান, ঈদের রান্না, ঈদ ফ্যাশন,
তারপরে নানা রকম ইন্টারভিউ, এগুলো খুব মিস করি এখানে এসে। আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে ঢাকার ঈদে কিন্তু আসলে বাংলাদেশের ঈদে কিন্তু বড় হওয়ার পরে আমার প্রফেশনাল লাইফে আমি বরাবরই কিন্তু আসলে বুটিকের শাড়ি পরতাম, জামদানি, তাঁত, আড়ঙের শাড়ি। কিন্তু নিউ ইয়র্কে হ্যাঁ রং, বিবিয়ানা, অঞ্জনস, কিন্তু যেটা বলছি যে নিউ ইয়র্কে এসে নিউ ইয়র্কে ঠান্ডার কারণে গর্জিয়াস মোটা আসে যেগুলো ওখানে, এই যে তুমি যখন যে শাড়িটা পরে আসছো, এই শাড়ি তুমি গরমে চিন্তা করবা এটা পরা। জানো আমি বাংলাদেশে থাকতে এই ধরনের কাতান শাড়ি কখনোই পরতাম না, কারণ তখন আমার তাঁতের বুটিকের শাড়ি আমার কাছে খুব এক্সোটিক লাগতো, কিন্তু এখানকার পরিবেশে তো আর উপায় নেই। তারপর আমরা শাড়ির সুযোগ পেলে শাড়ি পরি, সামারে পরি তাঁতের শাড়ি। আজকে আবার আজকে না 2 দিন আগে একটা অনুষ্ঠানে যাব, সালমা আপার সাথে কথা হচ্ছে ফোনে, সালমা আপা বলছে আমার তো শাড়ি এখনো আয়রন করা নেই। আমি বললাম কেন, আমি তো এমন শাড়ি কিনি যেটা আয়রন করাই লাগে না। সেটাই। তারপরে একটা তোমার সাদা কালো বলে একটা বুটিক হাউস ছিল, ও মাই গড, আমার যেখানে দেখা যেত পরিবার মিলে ওরা কাপড় তৈরি করতো, ছেলে, হাজবেন্ড, স্বামী। আমার কাছে মনে হয় কি আমরা যারা মানে মিডিয়াতে ছিলাম আমরা অনেক ফাস্ট, কারণ আমরা কিন্তু অফিস করে ওখান থেকে রেডি হয়ে প্রোগ্রামে যাই, কিংবা তুমি কোনো একটা স্টেজ শোতে যাও। যারা বাসায় থাকে এরা তো ওই চিন্তা করে, ওরা ধীরে সুস্থে আস্তে আস্তে রেডি হয়, কিন্তু আমাদের অভ্যাস কিন্তু যে ওই যে আয়রন করে পরে যাব ওই টাইমটা তো আমাদের থাকে না, আমরা চিন্তা করি কোনটা আয়রন না করে পরে যাওয়া যাবে, সময় কোথায়। সেটাই। সালমা আপা তোমার কাছে আসি, একজন স্পোর্টস কোচ হিসেবে এখনো তুমি যে তোমার কি বলবো, যদি বলি ফিগার ধরে রেখেছো, আসলে বোঝাই যায় হবে না, তোমার সিক্রেট কি, মানে কি খাও তুমি, গোপন রহস্যটা? তোমার 20 বছর ধরে তো একই রকম দেখছি। না কোনো রহস্য না, আমি প্রিজারভেটিভ দেয়া না তো আবার, প্রিজারভেটিভ দেয়া আছে নাকি? আমি শুধু মিষ্টিটা অ্যাভয়েড করি, তাছাড়া আমি সব এটা টিপস, কিন্তু ভালো টিপস। মিষ্টি আমিও খাই না, খুব মানে, আর পানিটা খুব খাই, এই তাছাড়া আমি রেগুলার যেটা খাওয়া। ঈদের দিন এত মজার মজার রান্না হচ্ছে, এগুলো কি খাবো না? অবশ্যই এখন অনুষ্ঠান করে চলো আমার সাথে, মোটা হয়ে যাব না, তাই না? ও মা, ঈদের খাবার তো খেতে হবে, ঈদের সময় নো ডাইটিং। ঠিক আছে দর্শক, আমরা আবার একটু কবিতায় ফিরছি। আসলে কবিতা না, আমার পাশে তো নন্দিনী বসে আছে, রক্তকরবী নন্দিনী। এই রক্তকরবী, সেই রক্তকরবী, রক্তকরবীর মঞ্চায়ন করেছেন শিরিন বকুল অনেকবার। আসুন আজ আবার এই প্রবাস থেকে তার কণ্ঠে কিছু সংলাপ শুনি। ঠিক আছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, একটা মানে ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে এই বছর রক্তকরবী নাটকের 100 বর্ষ উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, সারা পৃথিবীতেই বাঙালিরা যেখানে আছে তারা এটাকে উদযাপন করছে। তা আমি এখানে একটা উদ্যোগ নিয়েছি যে নিউ ইয়র্কের কোনো মঞ্চে রক্তকরবী নাটকটা এবছর আমরা করব। জানিও কিন্তু আমরা সবাই, হ্যাঁ অবশ্যই করব, কারণ রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবো এবং রবীন্দ্রনাথের কালজয়ী এই নাটকটা, এটা আমার মনে হয় সবার জানা এবং সবার প্রিয়। আর আমি সত্যি আমি নিজেকে নন্দিনী মানে ভাবতে ভালোবাসি। আচ্ছা, একটু প্রথম রাজা নন্দিনীর কয়েকটি লাইন আমি বলি। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি, নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না, কি বলবে বাইরে থেকে বলো, সময় নেই একটু না। দূর থেকে গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক।
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে বেলে দিয়েছে। হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। বাহ, ধন্যবাদ নন্দিনী, ধন্যবাদ। আমরা তো ওই নাটকের মধ্যে ঢুকে গেলাম একেবারে। শোনো, সেই আমি ফুল তো ঈর্ষা দিয়ে- করি, আমি এখন সেই বুঝতে পারছি, ঈর্ষাটা কেন বুঝতে পারলে? আমি দুধের স্বাদ ঘোলে মেটানো। আমি তোমাকে এখন ফিল করলাম বকুল আপা, এখন ফিল করলাম। এটা নাটকের গান, মানে নাটক না, বুঝেছি। জন্য আমাদের তো আসলে যারা মঞ্চে তোমরা কাজ তোমরা করো, সবকিছুই তো তোমাদের পারো। সবকিছুই করতে হয়, গান গাইতে হয়, আবৃত্তি করতে হ্যাঁ, হয়, সবই অভিনয় করতে জানতে হয়, হয়। হ্যাঁ। সবকিছু। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেছো যে নন্দিনীর মধ্যে কিন্তু, নন্দিনীর মেসেজের মধ্যে কিন্তু একটা উইমেন এম্পাওয়ারমেন্টের প্রজেকশন আছে, এবং রবীন্দ্রনাথের লেখা যে কত কাল উত্তীর্ণ সেই সময়ে, এই 100 বছর আগে। 100 বছর আগে, মানে more than that। নন্দিনী হচ্ছে রক্তকরবী নাটকের হচ্ছে একটা প্রতীক, বিপ্লবের প্রতীক, সিম্বল অফ লাভ, সিম্বল অফ রেভলিউশন, সিম্বল অফ লাইফ। রাইট, মানুষ যেগুলো চায় জীবনে, এখনো কিন্তু সেই বিপ্লবের মধ্যেই আছে মেয়েরা। অবশ্যই। থ্যাংক ইউ নন্দিনী এগেইন। থ্যাংক তো ইউ। দর্শক, এই তো আমাদের ঈদের সন্ধ্যার জমজমাট আড্ডা। আমি জানি আপনাদের মন এখন কি চাইছে। গল্প হলো, কবিতা হলো, নাটকের সংলাপ হলো, রেসিপি হলো, ফিটনেস সিক্রেসি জানা হলো, এখন তো একটু গান শুনতেই হবে। তারপরে আবার একটু রোমান্টিক গান না হলে কি হয়? না না, আমাদের তো শিল্পী রেডি আছে। অবশ্যই এবার রোমান্টিক একটি গান, এবং আমার অ্যালবামের যে সিরিজের আমার এই অ্যালবামটি ছিল খুবই দারুণ একটি অ্যালবাম, এবং এই গানের টাইটেল সং ডুব সাঁতারি। আচ্ছা, ডুবসাঁতার, ডুব ডুব ডুবাবি ডুব সাঁতারি, ওয়ান্ডারফুল। লেটস গো। খুব সুন্দর একটি গান। আমার মনে হয় যে তোমরাও একটু আমার সাথে গাও। নিশ্চয়ই। আরেকটু সেই সঙ্গে বলে রাখি, অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা সবাই একসাথে অবশ্যই গান গাইতে আজকে গাইতে বাড়ি ঈদ, ফিরবো। ঈদের একটা আনন্দ নিয়ে তো আমরা মানে দর্শকদেরকে আনন্দিত করব ঈদের সবকিছু দিয়ে। সবিনয় নিবেদন করে অনুনয় যত দাও ফিরিয়ে, তবুও ভিসারি মন মানে না। পলাতক ওই মন তোমারই নিয়ে যত পরহ ফেরারি, নাটাই ঘোড়ের যোজন ছেড়বে না। ডুব 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 আমি ডুব সাঁতারি, খুব 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 আমি খুব যে পারি। ডুব 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 আমি ডুব সাঁতারে, খুঁজে নেব তোমার মন। ডুব 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 আমি ডুব সাঁতারি, খুব 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 আমি খুব যে পারি। ডুব 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 আমি ডুব সাঁতারে, খুঁজে নেব তোমার মন। যেখানে তোমার শেষ যেন প্রিয় তুমি, হবে যে সেখানে শুরু আমার। যেদিকে তাকাবে তুমি তাকবোই আমি, লুকোচুরি খেলায় মানব না হার। ডুব 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 আমি ডুব সাঁতারি, খুব 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 আমি খুব যে পারি। ডুব 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 আমি ডুব সাঁতারে, খুঁজে নেব তোমার মন।
অপূর্ব লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। ঠিক করে, খুব একটি মজার গান। খুব সুন্দর। আমরা আমাদের আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা কথা বলি, যে গল্পটা আমাদের বাকি রয়ে গেল, যে আমরা কিন্তু এখানেও ঈদে প্রচুর গিফট দিই, এবং ক্রিসমাসে যেমন এখানে ক্রিসমাসে গিফট দেওয়ার খুব চল কাজের জায়গায়, আমাদের কর্মক্ষেত্রে। এখন আমরা সেটা চালু করেছি ঈদের গিফট দেওয়া। তোমরা জানো তো, আমি আমার কলিগদের সবাইকে ঈদের গিফট দিয়েছি হাত পাখা, যেহেতু স্প্রিং আসছে। তো আমরা ছোট্ট একটু আবার র্যাপিড ফায়ারে যাব। আচ্ছা, তোমার প্রিয় ঈদের গিফট কি, মানে দেবার জন্য? Quick. ফুল। ফুল, আমি চা না দিয়েছি কফি? কফি। লিপস্টিক না নেল পলিশ? লিপস্টিক। সে তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে। কারণ আমি নেল পলিশ দিই না আসলে, হ্যাঁ, যে কোনো কারণে হোক আমার দেয়া হয় না, এই জন্য আমি এটাই পছন্দ করি যেটা আমি দিই। আরেকটা হচ্ছে, আমি আরেকটা রিসেন্টলি একটা মেকআপ টিপসে দেখলাম যে শোনো, নেল পালিশ দেওয়া আবার তোমার ওঠানো একটু মেনটেন করা খুব কঠিন। তারপর আর ওই যে আর্টিফিশিয়াল নেলস তো আমরা কেউই করি না, সেক্ষেত্রে মেহেদি লাগানো কিন্তু একটা দারুণ অল্টারনেটিভ, কেমিক্যাল ফ্রি। সেটাই। সেটাই হলো। প্রিয় দর্শক, কেমিক্যাল ফ্রি থাকবার চেষ্টা করবেন, যতটা পারা যায় অর্গানিক থাকবার চেষ্টা করবেন, এবং সেই অর্গানিক থাকবার চেষ্টাটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাপন, আমাদের মেধা মনন এবং আমাদের আনন্দ উদযাপনে সব কিছুতেই যেন থাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আরও একবার ঈদ মোবারক। ঈদের গান না হলে কি প্রোগ্রাম শেষ হবে? একদম তাই না? তাহলে শুরু করি। রেডি? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। ঈদ মোবারক।